नमस्कार दर्शक बंधुरा आमी आपनादेर आबदार एक एक करे मेटानोर चेष्टा करछि। सेई रकम भावे आज लाउ चाष निये कथा होबे। यदिओ एखन लाउ चाषटा कि सारा बछर जुड़ेई करा जाय। एखन आमी जे लाउ चाषटार ब्यापारे कथा बोलबो सेटा हच्छे ग्रीष्मकालीन लाउ चाष निये। एबं लाउ चाष आमार जेटा मने हय व्यक्तिगतभावे अत्यंत एकटा लाभजनक चाष। खरचा नेই बोललेই चले। এবং আমাদের পুরুলিয়াতে যে চাষটা হয় এখানে মাচা তৈরি করা হয় না, জমির উপরেই কিন্তু লতানো কাণ্ডগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এখান থেকেই প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। তাহলে মাচা যে তৈরি করার একটা মোটা অঙ্কের খরচ, সে খরচটাও হয় না। এবং আমি আপনাদেরকে বলবো যে এই গ্রীষ্মকালীন যে লাউয়ের চাষ সেটা যদি আপনারা মাটিতেই করতে পারেন তাহলেও সমস্যার কিছু নেই। আমি বিস্তারিতভাবে ধাপে ধাপে সব কিছুই আপনাদেরকে দেখাবো, তখন আপনাদের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন আজকের এই প্রতিবেদনটা শুরু করা যাক। এই গ্রীষ্মকালীন যে আপনারা লাউয়ের চাষ করবেন তার জন্য যে জমি তৈরিটা করবেন, আমি বলবো সেই জমি তৈরি করার সময় পুরো জমিতে কিন্তু আপনার কোনো ধরনের জৈব সার বা রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যে মাদা তৈরি করবেন সেই মাদাতেই কিন্তু আপনি পুরো খাবারের ব্যবস্থাপনাটা করবেন। এবং এই যে মাদা আমাদের এখানে মোটামুটি ধরুন মাদা থেকে মাদার দূরত্ব মানে গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে আপনার 4 ফুট। এটা আপনারা 5 ফুটও নিতে পারেন, আপনাদের যেখানে যেরকম স্থানীয় চল আছে সেই রকম। আর সারি থেকে সারি যে দূরত্বটা সেটা হচ্ছে 5 ফুট মতো। এবং এটাও আপনাদেরকে বলবো যে আপনাদের স্থানীয় চল যেখানে যেরকম আছে, কোনো জায়গায় 6 ফুটও হতে পারে, কোনো জায়গায় তার একটু বেশি হতে পারে বা কম হতে পারে, এটা নিয়ে সমস্যার কিছুই না। আপনারা সেই রকমভাবে বিষয়টা সাজিয়ে নেবেন। এরপরে আসি, আপনারা যে মাদাগুলো তৈরি করবেন লাউয়ের, সেটা আপনারা যে বেডগুলো তৈরি করবেন সেই বেডের মাঝ বরাবরও করতে পারেন। যেমন ধরুন এখানে বেডের মাঝ বরাবর মাদাগুলো তৈরি করা আছে। আবার আপনাদের অনেকেরই কি হয়, এই যে মানে আর কি নালাটা, জলসেচের যে নালাটা, সেই নালার এই পাশে একটা মাদা তৈরি করা থাকে, আবার এই পাশেও আরেকটা থাকে। মানে আপনাদের যেখানে যেরকম চল আছে এবং যেটাতেই সুবিধা হবে আপনারা সেই রকমভাবে কাজটা করবেন। এরপরে আসা যাক যে জমি তৈরির সময় আপনি কি রকম খাবারেতে ব্যবহার করবেন। আপনারা জমি তৈরি করার সময় মানে যখন আর কি মাদাগুলো তৈরি করবেন তার আগে জমিতে আপনার প্রয়োজন মতো 3 থেকে 4টে চাষ আপনারা দিয়ে নেবেন। তারপরে এই মাদাগুলো আপনারা তৈরি করবেন। এই মাদাতে আপনারা মানে জৈব এবং রাসায়নিক উভয় প্রকারের সার ব্যবহার করবেন। জৈব সার বলতে মানে লাউ গাছ প্রচুর পরিমাণে জৈব সার পছন্দ করে। মানে শুধু যে লাউ গাছ এই রকমটা নয়, যার এই লতানো কাণ্ড তারাই কি না তারাই প্রচুর পরিমাণে জৈব সার খেতে পছন্দ করে। এবং যদি আপনি জৈব সার প্রয়োগ করেন এই ধরনের লতানো কাণ্ডের সবজিতে, তাহলে কি হয়, এদের যে জীবনী শক্তি এবং এই গাছ দীর্ঘদিন একটু টিকে থাকতে পারে এবং এর ফলে আপনি কিছু বাড়তি ফলন পান। তাহলে এই ধরনের প্রতি মাদাতে আপনারা কি করবেন না মোটামুটি 2 কেজি হারে 1 বছরের পুরনো পচানো গোবর সার অতি অবশ্যই ব্যবহার করবেন। যাদের অ্যাভেলেবেল গোবর সার থাকবে তারা আপনারা এটা 3 কেজি থেকে 4 কেজি পর্যন্ত দিতে পারেন, সমস্যার কিচ্ছু নেই। এবং এই যে গোবরটা আপনারা ব্যবহার করবেন বা যদি আপনারা গোবরের পরিবর্তে কেঁচো সার ব্যবহার করেন, তাহলে এর সাথে আপনারা কি করবেন 100 কেজি কেঁচো সার বা গোবর সারের প্রতি 1 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি ভালোভাবে মাখিয়ে নেবেন। এবং একটু প্রয়োজনে আপনারা ছায়াযুক্ত জায়গায় একটু জল ছিটা দিয়ে আর কি জলের ছিটা দিয়ে এটাকে আপনারা 5-6 দিন রেখে দিতে পারেন। তারপরে এই গোবর সারটা 2 থেকে 3 কেজি হারে আপনারা মাদাতে ব্যবহার করবেন। এবং মাদার মাটিটাকে কোদালে একটু উলট পালট করে নেড়ে নিয়ে তারপরে এটাকে 8 থেকে 10 দিনের জন্য ছেড়ে রেখে দেবেন। এর ফলে কি হবে, এই মাটির মধ্যে থাকা যে সমস্ত ক্ষতিকারক ছত্রাক বলুন বা ব্যাকটেরিয়া বলুন, এইগুলো কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি ধ্বংস করে ফেলবে। এবং পরবর্তী সময়ে আপনার গাছের উপরে যে সমস্ত ছত্রাকের আক্রমণগুলো হয় সেই আক্রমণ অনেকাংশেই কম হবে। এটা গেল জৈব সারের ব্যাপার। এরপরে আসি রাসায়নিক সারের ব্যাপারে। রাসায়নিক সার আপনি প্রতি মাদাতে সিঙ্গেল সুপার ফসফেট প্রতি মাদাতে 100 গ্রাম ব্যবহার করবেন। এবং তার সাথে আপনারা 100 গ্রাম বা এক মুঠো আপনাদের যতটাই হবে আর কি, এক মুঠো আপনারা 10-26-26 অথবা 14-35-14
এই এনপিকে আপনারা ব্যবহার করবেন প্রতি মাদাতে। এই দুটো জিনিস ব্যবহার করলেই হলো। তারপরে মাটিটাকে ভালোভাবে উলটপালট করে দেবেন এবং আরও 2 থেকে 3 দিনের জন্য মাটিটাকে ছেড়ে দেবেন। তারপরে এই মাটিতে অর্থাৎ এই মাদাতে আপনারা বীজটা বসাবেন। বীজ বসানোর ক্ষেত্রে বলি, আপনারা বীজ ডাইরেক্ট এখানে বসাতে পারেন, অথবা যেগুলো আপনার এখন সিডলিং ট্রে পাওয়া যায় সেই সিডলিং ট্রেতেও আপনারা কিন্তু চারাটা তৈরি করে এনেও চারাটাও আপনারা এখানে ডাইরেক্ট বসাতে পারেন। দুভাবেই আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে যে গ্রীষ্মকালীন লাউয়ের যে আপনারা চাষ করবেন তার জন্য কোন ধরনের জাত আপনারা বেছে নেবেন। আমি বলবো আপনাদের হাতের কাছে যে জাতটাই মানে আর কি ভালো পাওয়া যাবে সেটাই আপনারা বেছে নিতে পারেন নিঃসন্দেহে। এবং আমার যদি বলেন ব্যক্তিগতভাবে মানে আর কি পছন্দের কথা, সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির আনমোল F1। এটা আমার প্রথম পছন্দ। এটা গ্রীষ্মে লাগান শীতে লাগান দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। বর্ষাকালে একটু তুলনামূলক ফলনটা কম হয়। এর ফলন আমি পরবর্তী সময়ে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তাহলে এই ধরনের বীজগুলো আপনারা বাছতে পারেন, মানে আপনাদের পছন্দ মতো বা আমার পছন্দ মতো যেটা আমি বললাম। এবং আপনারা কি করবেন, যে কি পরিমাণে বীজ লাগবে তার জন্য আপনারা মাদাটা আগে তৈরি করে নিন জমিতে, এবং প্রতি মাদাতে আপনারা অবশ্যই কিন্তু 2টো করে বীজ বা খুব বেশি হলে 3টে করে বীজ লাগাতে পারেন। এবং এর বেশি কিন্তু কোনো সময়েই লাগাবেন না, 2টো লাগাতে পারলেই খুব ভালো হয়। এরপরে সেই হিসাবে আপনি বীজটা ক্যালকুলেশন করে নেবেন যে আপনার যেরকম জায়গায় যে কত মাদা তৈরি হলো আপনার কত বীজ লাগতে পারে। আপনি একটা প্যাকেট নিয়ে আসবেন, সেই একটা প্যাকেটে কত বীজ আছে সেই অনুযায়ী হিসেব করে আপনি বাকি বীজটা কিনতে পারেন। আরেকটা বলে রাখি, না লাউ বীজের দাম অত্যন্ত কম, 30 টাকা 35 টাকা। এই যে আমি আনমোল F1 হাইব্রিড বীজের কথাটা বলছি, আমাদের এইদিকে আপনার ধরুন 35 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামের কম বেশি হতেই পারে, সেটা মানে আর কি স্বাভাবিক ঘটনা। যাই হোক, এইভাবে আপনারা শুরুটা করবেন। এরপরে আপনাদেরকে বলি, মানে বেশিরভাগ কৃষক বন্ধুই যে ভুলটা করে থাকেন, এই দেখুন এক একটা মাদাতে 1 2 3 4খানা তিনি বীজ লাগিয়েছেন। আমার মতে এটা বীজের অপচয় এবং খাবারেরও অপচয়। মানে আপনি যে মাদাতে খাবার দিয়ে রেখেছেন এরা তো প্রত্যেকেই ভাগ বসাচ্ছে, এবং বেশি গাছ যে মানে আপনার বেশ ঘন গাছ হলেই যে আপনি বেশি ফলন পাবেন এই ব্যাপারটা নয়, তাতে অনেক সমস্যাও আছে। তাহলে আপনারা চেষ্টা করবেন ওই মাদাতে 2টো থেকে 3টের মধ্যেই সীমাবদ্ধ রাখতে, মানে 2টো হলেই খুব ভালো হয়। দর্শক বন্ধুরা, যখনই আপনার এই যে মানে ছোট্ট লাউয়ের চারা যখন বয়স ওর 12 থেকে 15 দিন হবে, মানে ধরুন এই রকম একটা সাইজের হবে, বা ওই আপনার 2 থেকে 3 পাতা হবে, মানে প্রথমের যে মেন পাতা ডাল পাতা যেটাকে আমরা বলি, তারপরে প্রধান পাতা যখনই 1 থেকে 2টো বার হবে, সেই সময় আপনারা কি করবেন, এই দেখুন এর চারপাশে আপনারা রাসায়নিক এবং জৈব সার ব্যবহার করতে পারেন। এবং এই সময় আমি বলবো আপনারা গাছ প্রতি, মানে গাছের হিসাবে গাছ প্রতি আপনারা 50 থেকে 100 গ্রাম হারে এনপিকে 10-26-26 ব্যবহার করবেন। যদি এনপিকে 10-26-26 আপনারা না ব্যবহার করেন তাহলে আপনারা এখানে 14-35-14ও কিন্তু ব্যবহার করতে পারেন। আর একদম অল্প পরিমাণে ইউরিয়া, মানে ধরুন কাঠা প্রতি আমি বলবো 250 থেকে 300 গ্রাম হারে ইউরিয়া আপনারা ব্যবহার করবেন। এবং কখনোই সারকে কিন্তু মূলের কাছাকাছি ব্যবহার করবেন না, এতে কিন্তু গাছ নষ্ট হওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। একটু দূর থেকে দেবেন। এবং এই যে চাপান সার, আপনি প্রথম চাপান সার যে প্রয়োগ করলেন তার সাথে এই সারের সাথে যদি আপনারা বিঘা প্রতি 2 কেজি হারে হিউমিক অ্যাসিড, দানাদার হিউমিক অ্যাসিড, সেটা 70% হতে পারে, 90 হতে পারে, বা তার বেশি শতাংশের হতে পারে, এটা যদি আপনারা 2 কেজি হারে মূল সারের সাথে ব্যবহার করেন তাহলে কি হবে, গাছের শেকড় দ্রুত বৃদ্ধি পাবে। এবং তার সাথে সাথে আরেকটা কাজ হবে, যে মাটিতে যে খাবার দেওয়া আছে এই হিউমিক অ্যাসিড গাছকে দ্রুত সেটা নিতে সাহায্য করবে, এবং আপনার গাছের দ্রুত বাড়ন্ত লক্ষ্য করা যাবে। আর এই প্রথম চাপান সারের সাথে আপনারা আরেকটা কাজ করতে পারেন, বিভিন্ন দানাদার যে কীটনাশক, যেমন ধরুন ইউপিএল এর ইউনিপ্রো প্লাস বিঘা প্রতি 1 কেজি হারে, মানে চামচে অল্প অল্প করে এই মূলের গোড়ার কাছে ব্যবহার করবেন। তাহলে বিভিন্ন যে ধরনের মানে আর কি পোকামাকড়ের উপদ্রবগুলো লক্ষ্য করা যায় সেটা কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা যাবে। বা আপনারা এই যে মানে ফিউরাডান 3G, এটাও আপনারা বিঘা প্রতি 2 থেকে 2.5 কেজি হারে ব্যবহার করতে পারেন। আপনারা বায়ারের রেজেন্ট
সিনজেন্ট ব্যবহার করতে পারেন বিঘা প্রতি, এটাও 2 কেজি। ঠিক আছে, এই ধরনের দানাদার কীটনাশকগুলো যদি আপনাদের সম্ভব হয় তাহলে ব্যবহার করতে পারেন, না চাইলে আপনারা নাও করতে পারেন। পরবর্তী সময়ে তখন আপনারা দ্বিতীয় চাপান সারের সময়ও ব্যবহার করতে পারেন। লাউ গাছ যখন ছোট অবস্থায় থাকবে সেই সময় প্রচুর পরিমাণে এর মধ্যে শোষকের আক্রমণ লক্ষ্য করা যাবে। লাউ গাছের পাতা একেবারে কুঁকড়ে থাকবে, একদমই বাড়বাড়ন্ত হবে না, এবং আপনি গোড়াতে যত খুশি খাবার দিয়ে রাখুন গাছের বাড়বাড়ন্ত হবে না। তাহলে এই সমস্যাটা কাটানোর জন্য আপনারা কি করবেন, আমি স্ক্রিনে এই ধরনের শোষক পোকার আক্রমণের হাত থেকে আপনার লাউ গাছকে রক্ষা করার জন্য কি কি কীটনাশক ব্যবহার করবেন, কত পরিমাণে ব্যবহার করবেন তার একটা লিস্ট দিয়ে দিচ্ছি। আপনারা সেই পরিমাণ মতো এবং একই কীটনাশক মানে আর কি বারবার ব্যবহার করবেন না, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন, তাহলে এই ধরনের সমস্যা থেকে খুব সুন্দরভাবে কন্ট্রোল পাওয়া যাবে। এই শোষক পোকার পাশাপাশি আপনার লাউয়ের জমিতে প্রচুর পরিমাণে রেড পাম্পকিন বেটেল এই পোকাটার আক্রমণ আপনারা লক্ষ্য করতে পারবেন। ছোট ছোট গাছের পাতা এরা কী করবে, একেবারে ঝাঁঝরা করে দেবে, মানে পাতাটা খেয়ে খেয়ে। এই সমস্যাটা আটকানোর জন্য আপনারা ঘরোয়া পদ্ধতিতে যে ছাই হয় আর কি, বিভিন্ন আগুনে পোড়া ছাই, কাঠের ছাই হতে পারে, কাঠগুড়ির হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, সেই ছাই আপনারা সকালবেলায় যখন পাতার উপরে শিশির পড়ে থাকবে সেই সময় আপনারা ভালোভাবে ছড়িয়ে দিতে পারেন। তাহলে এই পোকাটার আক্রমণ অনেকাংশেই কম লক্ষ্য করা যায়। এবং যদি এই সমস্যাটা আরও বেশি হারে লক্ষ্য করা যায় তাহলে আপনারা সিনজেন্টার একতারা প্রতি 15 লিটার জলে 5 গ্রাম আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে এই সমস্যাটা আটকানো যাবে। অথবা আপনারা রোগর প্লাস অথবা ট্যাপগর, যেটাই আপনাদের হাতের কাছে থাকবে, প্রতি লিটার জলে 2 ml হারে মিশিয়ে স্প্রে করলেও এই সমস্যাটা আটকানো যায়। লাউ গাছ ছোট থাকা অবস্থায় যেমন এখানে প্রচুর পরিমাণে শোষকের আক্রমণ লক্ষ্য করা যেতে পারে, পাশাপাশি রেড পাম্পকিন বেটেলেরও আক্রমণ প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে, আর তার সাথে সাথেই লিভ মাইনারের প্রচুর পরিমাণে আক্রমণ লক্ষ্য করা যাবে। এবং এই লিভ মাইনার আপনার দেখবেন ওই ছোট ছোট পাতাতে হিজিবিজি নকশা কাটা আপনারা দাগ দেখতে পাবেন, তার মধ্যে একটা লার্ভা থাকবে, সেই লার্ভা পাতার ক্লোরোফিল মানে পাতার রস খেয়ে একেবারে টেনে নেবে এবং এর ফলে গাছের বৃদ্ধি একেবারে থেমে যাবে। এই সমস্যাটা আটকানোর জন্য আপনারা আদামা কোম্পানির পারভিজ প্রতি লিটার জলে 1 ml হারে আপনারা স্প্রে করতে পারেন, অথবা বায়ার কোম্পানির রেজেন্ট যেটা লিকুইড ফর্মে পাওয়া যায় সেটাও আপনারা প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলেও এই সমস্যাটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায়। এরপরে আসা যাক যে এই রকম যখন গাছ ছোট অবস্থায় থাকবে সেই সময় আপনারা কিন্তু অতি অবশ্যই একটা পিজিআর ব্যবহার করবেন। এই জন্য আপনারা মিরাকুলান ব্যবহার করতে পারেন, প্রতি 15 লিটার জলে 25 ml হারে মিশিয়ে স্প্রে করবেন। এটা সকালের দিকে, মানে চড়া রোদে স্প্রে করবেন না, হয় সকালের দিকে স্প্রে করবেন, না হলে বিকেলের দিকে স্প্রে করবেন। যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এরিস্টা কোম্পানির পিলাটাস প্রতি 15 লিটার জলে 25 ml হারে মিশিয়ে যদি স্প্রে করেন, লাউ গাছের বাড়বাড়ন্ত দ্রুত হারে হবে। এরপরে আসা যাক ছত্রাকের আক্রমণের ব্যাপারে। যখন আপনার লাউ গাছ ছোট ছোট থাকবে সেই সময় কিন্তু এর গোড়া পচার একটা সমস্যা লক্ষ্য করা যেতে পারে। এর জন্য আপনারা যে কোনো কপার অক্সিক্লোরাইড গোত্রের ছত্রাকনাশক প্রতি লিটার জলে 4 গ্রাম এবং তার সাথে ভ্যালিডামাইসিন প্রতি লিটার জলে 2 ml হারে মিশিয়ে একেবারে গাছের গোড়াতে আপনারা ব্যবহার করবেন, তাহলে এই সমস্যাটা আটকানো যাবে। যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা বিএসএফ কোম্পানির জেলোরা একই রকমভাবে প্রতি লিটার জলে 2 ml হারে ব্যবহার করবেন। যদি এটাও আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা রোকো প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম হারে গাছের গোড়ায় ব্যবহার করবেন, এই সমস্যাটা আটকানো যাবে। এছাড়াও যখন লাউয়ের গাছ আপনার এই রকম ছোট ছোট অবস্থায় থাকবে তখন আপনারা সাফ ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা বেভিস্টিন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, অথবা ডাইথেন M45 প্রতি লিটার জলে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। তাহলে পরবর্তী সময়ে যে সমস্ত ছত্রাকের আক্রমণগুলো আসার কথা গাছে সেগুলো কিন্তু তাড়াতাড়িভাবে গাছের মধ্যে লক্ষ্য করা যাবে না। দর্শক বন্ধুরা, মানে এই গ্রীষ্মকালীন লাউয়ের চাষের যে শুরুর ধাপে যে সমস্ত পরিচর্যাগুলো নেওয়া দরকার সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করলাম, এবং পরবর্তী সময়ে আমি ধাপে ধাপে এর দ্বিতীয় চাপান সার প্রয়োগ এবং গাছের বাড়বাড়ন্ত হওয়ার পরে আরও কী কী সমস্যা আসতে পারে তা নিয়ে বিস্তারিত ভিডিও দেব পরবর্তী সময়ে।
আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর পারলে ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।